এই ধান কার? আমার ভাই কি ধান? রড মিনিকেট কয় মন আছে? 25 মন আছে। চল। কত করে দেবেন? ওরা পোষাই দিবা না, চল। আরে না, তা কবেন না, কত করে দেবেন? বললাম তো পোষাই দিবা না, সমস্যা নেই, তুই চল। তাহলে গাড়িটা নিয়ে আয়। এনেন, ভাই। ও ভাই, কত দিয়েছেন? ঠিকই তো দিছি। কিরকম ঠিক দিয়েছেন? তোর ধান কয় মন? 25 মন। তাহলে তো ঠিকই আছে, ওই দিকে হিসাব করে দিলাম। আরে ভাই, কিরাম হিসেব করে দিয়েছেন? সরকার তো ধানের দাম নির্ধারণ করেছে 1440 টাকা, আর আপনি তো আমার এই জায়গায় প্রতি মন 900 টাকা করে দিচ্ছেন। এটা তো ঠিক না ভাই। শোনেন, কৃষকরা যদি ধানের চাষ করা বন্ধ করে দেয়, আপনাদের এই ব্যবসা কিন্তু লাটে উঠে যাবে। এইভাবে কৃষকরা ঠকায়েন না বাইরে। ধান লাগানো, কাটা, বান্দা, জোন খরচ, সেচ খরচ, সারের খরচ, কত টাকা খরচ করে ধান আমরা হাট পর্যন্ত নিয়ে আসি, এটাই কি আপনারা জানেন? যত টাকা খরচ করে ধানটা চাষ করেছি, সেই টাকাটাই তো উঠলো না, তারপরে তো লাভের মুখ পড়ে। মনে তোর ধান হালকা ভিজেছিল। হ্যাঁ, যখন ধানের দাম কম দেবেন তখন তো কবেনি। ধান ভিজে, ধানের সমস্যা, নানান রকম তাল বাহানা। ভাই, আপনি কিন্তু কাজটা একদম ঠিক করেন। আরে ভাই, আপনি এত উত্তর দিতে হচ্ছেন কেন? আপনি যদি এতই বোঝেন তাহলে তো আড়ত খুলে বসেন, ধানের ব্যবসা করে দেখেন। এই দেশ বলে কৃষি প্রধান দেশ। এই দেশের রত্ন বলে আমাদের মতো কৃষক। এই আমাদের মতো অবাকা কৃষক এই দেশে না থাকাই ভালো। আমরা বাঁচলাম কি মরলাম এই খোঁজটা কেউ নেয় না। সরকার বলে আমাদের মতো কৃষকের জন্য কত রকম সুযোগ সুবিধা দেয়। কই, সুযোগ সুবিধা তো দূরই থাকার কথা, চোখেই দেখলাম না। যে কয় টাকার ধান বেচলাম, মানুষের দিনা দেবো না সারে। ও ভাই। হ্যাঁ ভাই। বলছি, আটে কি ধান নিয়ে আইলেন? হ্যাঁ ভাই। ও, তা কত করে দিচ্ছে? আর সে কথা কইেন না ভাই, এ ধানের চাষ করাই বৃথা হয়ে গেছে আমার। আমারও তো একই অবস্থা। আগে জানলে ধানের চাষ আর করতাম না। আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে। কি খবর? কেউই ধানের দাম পায়নি। সরকার এক রেট দিলে আর আড়ত দলা আর এক রেট দিচ্ছে, তাহলে আমরা বাঁচবো কি করে? আমাদের কথা কেউ চিন্তা করেন। মইনুল নাই? এ মইনুল, এই এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ কাকা, কন। কি রে, আমার দেখে ওই দূরে দূরে দিয়ে চলে যাচ্ছিস কেন? দুধ দুধ দিয়ে যাচ্ছি না তো, ওই যে রহিম চাচা চার দোকানে যাচ্ছিলাম। রহিম চাষা চার দোকানে যাচ্ছ? হালখাতা গেছে কবে? তুই এই খাতার টাকাগুলো শোধ করিস না কেন? কাকা, এবার চাষ করে একটু ধরা খাইয়ে গেছি, এই জন্য হালকাতে আপনার দোকানে আসতে পারিনি। আমি টাকাটা গুছাতে পারলি আপনার টাকাটা আমি দিয়ে দেবানি। এটা কি কথা করছিস? তুই টাকা গুছাতে পারিস নি মানে? তুই ধান কাটিছিস কবে? ধান কাটিয়ে এসে বিক্রি হয়ে গেল পুরো সিজন। তুই সার নিছিস, কীটনাশক নিছিস, কোন সময় আমি কইছি 10টা টাকা খাতায় জমা করে যা? হ্যাঁ, এই সিজনের বাকি থেকে গেছে, তোর বাড়ির পরে যায় আমি হালকাতা সিটি দিয়ে আসলাম, তুই হাজির হলি নে। এখন করছিস যে তুই টাকা পয়সা রেডি করতে পারিস নি, একই রকম কথাও। তুই খাতার টাকা দিয়ে তারপরে এই জায়গাতে যাবি। কাকা বিশ্বাস করেন, আমার কাছে এই মুহূর্তে একটা টাকাও নেই। ধান যা পাইছি বেচে কিনে মোটামুটি দিনা দিছি, যার জমি চাষ করি ভাগের ধান দিছি। আমার কাছে টাকা নেই কাকা, আমার একটু সময় দেন, আমি টাকা ম্যানেজ করে আপনার দোকানে এসে দিয়ে দেওয়ান। এ থাম, কেলাচ্ছে এই জায়গায়। সার নিছির, কীটনাশক নিছির, আমার মহাজনের হালখাতা। তুই জানতে পারিস আমার এই টাকার ব্যবস্থা করে দে। তো লাভ হইলো কি লস হইলো এ আমার দেখার সময় নেই, এখন লসের গল্প শোনাচ্ছে। যখন লাভ হইতো তখন তো 2000 টাকা ধরে দিতিস নে। এই শোন, তোর এই দুঃখের কাহিনী শোনার জন্য আমি এই দোকান খুলে বসে নেই। টাকা পাবো, টাকা দিয়ে যাবি, আজকে সন্ধ্যের মধ্যে তুই এই টাকা শোধ করে যাবি। তুই আবার আরে আরে তাকাচ্ছিস কেন? টাকা যদি সন্ধ্যের মধ্যে না দিয়ে যাস না, তোর খবর আছে কিন্তু আজকে কয়ে দিলাম। সৈয়দ কাকা না? ও কাকা, হাটে গেলেন নাই? হ্যাঁ বাবা, হাটে গেলাম চারটে ধান নিয়ে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুনিয়ার মানুষের বাগের ধান পেয়ে খাওয়াই যাচ্ছি। এ কি রে, আব্বাস ভাই না? তাই তো, আব্বাস ভাই কনে যাচ্ছে হঠাৎ করে এই পাড়ায়? হাতে তো দেখতেছে আবার বাস্তা। আমার বাড়ি যাচ্ছে, এখন বাড়ি যাওয়া যাবে না, বিপদ সংকেত চলে এসে একের বাড়িতে বসে থাকি। আর আমি এক কত ছাড়া কাছে বই দিছি, এ সকাল বিকেল আসতে আসতে আমার জুতো ডাক হয়ে গেল, দাঁড়া আজকে পাইনি ওরে। ঘরে তালা মারা, বাড়িও তো কারো দেখতেছি না। একেবারে আসলি শুধু হাঁস মুরগি। এ কি আমার সাথে তাল বানা শুরু গেছে নাকি রে?
এর কাছে তো বই আর রাখা যাবে না রে আমার। না বাস্তাটা যখন নিয়ে আইছি তখন আবুলি বাড়ি দিয়ে আসি। কিরে মইনুল, তুই জানি ওই তোর বাড়িতেই তো আসলাম। ও ভাই, আমিও বাড়ির দিকে যাচ্ছিলাম। তোরা বাড়ি গেলি পাই নে, কি ব্যাপার? তুই কেন পলাইছিলি নাকি? আরে ভাই কি করছেন, পলা থাকবো কেন? ওই যে ওই হাঁস নিতে আইলাম ওই জায়গায়। তোর তো মতলব আমার কাছে মোটেই ভালো মনে হচ্ছে না। শোন, তোর তো বাড়ি গেলি পাই নে, এই বাস্তা ধর। আমার 6 মণ ধান কালকে সন্ধ্যার ভিতরে যেন বাড়ি পৌঁছে যাই, তা না হলে কিন্তু দ্বিতীয়বার তোর কাছে আর বই দেবো না রে। বই আমি অন্য মানুষের কাছে দেবো, চাষ করার লোক অনেক আছে। ও ভাই করছি, আমি তো ধান বিক্রি করে ফেলাইছি সব। ধান বিক্রি করে ফেলাইছিস মানে? তুই ফাজলামি শুরু করেছিস আমার সাথে? আমার ধান তুই কালকের মধ্যেই পৌঁছে আসবি তাই জানি। ভাই বিশ্বাস করেন, এবার ধান চাষ করে আমি লসের ভিতরে পড়ে গেছি। এখনো সারের দোকানে রিজাউল কাকার টাকাও দিতে পারিনি। কেবলই কাকার দোকানে তো আসলাম। ওইদিকে মামুনির ডিবি আমি শেষ নিছি, ও শেষের টাকা এখনো দিতে পারিনি। ভাই আপনি আমারে কয়টা দিন সময় দেন, আমি যেইভাবে হোক কষ্ট দুঃখ করে হলেও টাকা ধার করেও এই ধানের বদলে আপনার টাকা দিয়ে দিবান আমি। হয়েছে হয়েছে, থাম। ঘরে যে ধান রাখিস না সিদ্ধ করার জন্য চাল বানাবি, ওই জায়গাতে আমার ধান দিবি। ভাই আপনি আমার একটা বার বোঝার চেষ্টা করেন, ঘরে যে চাল বানাবো সেই ধানটাও নেই ভাই। আমার একটা সুযোগ দেন ভাই, আমি এবার ধানের চাষ করে মেলা বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। আপনাদের দেওয়ার মতো কোনো ধান আমার কাছে নেই, টাকাও নেই ভাই। তোর আমি কোনো কথা শুনতে চাইনি, তোরে দিয়ে আর ওই বুঝ চাষ করাবো না। চাষ করার আমার বহুত লোক আছে, কথাটা তোর মাথায় থাকে। আল্লাহ, এই বিপদের সময় আমি এখন কি করব? আগে মাঠের ধান বাড়ি আসি ভালো লাগতো, আর এখন টেনশন লাগে। সারের দোকানের টাকা, বাঘের ধান, ওইদিকে শেষের টাকা। ও আল্লাহ, তুমি কয়ে দাও আমি এখন কি করব? আমরা কৃষকরা আসলেই কপাল পোড়া। আমরা চাষ করে দিনের পর দিন ক্ষতিগ্রস্ত হচ্ছি, অভাবী হয়ে যাচ্ছি, এটা কেউ বোঝে না। এই পাড়া সবাই টাকা পেয়ে গেছি। দেই বাকি আছে কিটা, বাকি আছে। ও মইনুল, যাই মইনুলের কাছ থেকে টাকাটা নিতে হবে। কিটা রে মইনুল না? মইনুল, এই দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে আল্লাহ রে, এ তো এখন এই শেষের টাকা চাবে না, কন্তে দিবানে টাকা আমি? আরে সেই শেষের টাকা তোর দিলি নে, এই পাড়া সবাই টাকা দিয়া শেষ, শুধু তোর টাকাই বাকি আছে। তোর বাড়ি যাচ্ছিলাম, তো পথের মাঝখানে যখন দেখা হয়ে গেল, চল চল ভাই টাকাটা দিবি। দাঁড়া ভাই, আমার কাছে না টাকা নেই, তবে 2,000 টাকা আমি রাখেছি তোরে দেবো বুঝলে। আমি এবার ধানের চাষ করে ধরা খেয়ে গেছি ভাই, টাকা তো উঠেই নি আমার, আরো 8-9 হাজার টাকা দিনাত হয়ে গেছে, সারা লাখ টাকা দিতে পারিনি। তারপরে যে আব্বাস ভাইয়ের ভুই আমি করি, আব্বাস ভাইয়ের ভাগের ধানটাও দিতে পারিনি। সকালবেলায় বাড়ি আসে আব্বাস ভাই কতগুলো কথা শুনে গেছে। ভাই আমার একটা সুযোগ দে ভাই, তোরে আমি সন্ধ্যার সময় 2,000 টাকা দিবানে, আর কিছুদিন সময় দে, আমি যেইভাবে হোক বাকি 1,000 টাকা দিয়ে দিবানে। 2,000 টাকা? আরে ভাই তোর কাছে কি আমি টাকা দাদনে লাগাইছি? বুইতি শেষ দিছি, সময় চলে এসে তুই এখন আমার টাকা দিয়ে দিবি? আমি আব্বাস রিজাউলের কথা শুনতে চাচ্ছি না। তুই মাঠের তো জোন বেঁচে আইছিস, এখন তোরে কিছু করছি না। ভাই তুই সন্ধ্যের সময় আমার টাকা দিয়ে যাবি, বাড়ি যা, তুই ম্যানেজ কর। টাকা কিন্তু দিয়ে যাস, ইমার্জেন্সি। এই পাড়ায় সব টাকা ক্যাপচার হয়ে গেছে। হে আল্লাহ, তুমি তো সব দেখতেছো, নিজের ঘাম ঝরায় কষ্ট করে আমরা কৃষকরা কি পাচ্ছি এই দেশে। রাত দিন হাড় ভাঙা পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে যেই মানুষগুলো আমাদের মুখে অন্ন তুলে দেয়, আফসোস সেই মানুষগুলো আজও তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। কৃষি ও কৃষককে এগিয়ে নিয়ে যেতে কত পরিকল্পনা, কতই উদ্যোগ, সেটা খাতা কলমে সীমাবদ্ধ, কিন্তু বাস্তবে তার ফলাফল শূন্য। যেই মানুষগুলো দেশের খাদ্যের যোগান দেয় তাদের মুখেই যদি হাসি না থাকে, তাহলে দেশের উন্নয়ন কিসের? সরকারের নিকট বিনীত অনুরোধ, দেশের কৃষকের দিকে একটু নজর দিন, তাদের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করুন।